ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 16 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সত্য বা মিথ্যা নিরূপণ করো। ইলেকট্রিক কাটার হলো একটি সরল যন্ত্র, মিথ্যা। 2 হাইড্রোজেন ক্লোরাইড একটি গ্যাস, মিথ্যা। 3 তড়িৎ প্রবাহ একটি লব্ধ রাশি, মিথ্যা। 4 দাঁড়িপাল্লা অভিকর্ষের ভিত্তিতে কাজ করে, মিথ্যা। 2 আছে শূন্যস্থান পূরণ করো। আয়তে আছে কাঁচির ক্রিয়া হলো প্রথম শ্রেণীর লিভার। 2 হচ্ছে বলের এসআই একক হলো নিউটন। 3 দেশলাই কাঠি আর দেশলাই বাক্স ক্রিয়া করে বিপরীত দিকে। 4 ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত PCl3। 3 আয়তে আছে লিভারের স্থির বিন্দুটির নাম কি? আলম্ব। চক্র আর অক্ষদণ্ডের সমস্ত স্থির বিন্দুগুলো যে সরলরেখা বরাবর থাকে তাকে বলে ঘূর্ণন অক্ষ। 2 দিয়েছে পরিস্রাবণ কি আর ধাতু সংকর কাকে বলে। আচ্ছা, পরিস্রাবণ কি বলেছে? তো লিখবে যে তরল এবং তরলে অদ্রাব্য কঠিনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করতে যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে পরিস্রাবণ বলে। তাহলে তরল এবং তরলে অদ্রাব্য কঠিনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে পরিস্রাবণ বলে। ধাতু সংকর যা আর সংকর ধাতু তাই। লিখবে 2 বা ততোধিক ধাতু পরস্পর বিশেষ মাত্রায় মিশিয়ে গলিয়ে নিয়ে মিশ্রণ ঠান্ডা হবার পর কঠিনে পরিণত হলে যে নতুন ধাতুর সৃষ্টি হয় তাকে সংকর ধাতু, মিশ্র ধাতু বা ধাতু সংকর বলা হয়ে থাকে। 3 দিয়েছে আয়তন মাপক চোঙ কাকে বলে। আর আর্ক অক্সানোমিটার কি? আর্ক অক্সানোমিটার হচ্ছে গাছের বৃদ্ধি পরিমাপক যন্ত্র। লিখবে আয়তন মাপুনি চোঙ হচ্ছে তরল পদার্থের আয়তন মাপার জন্য একটা পাত্র ব্যবহার করা হয়, তার গায়ে একটা স্কেল থাকে, স্কেলে তরলের আয়তন মাপা হয়, এই পাত্রটাকে বলা হয় আয়তন মাপুনি চোঙ। তাহলে তরলের আয়তন মাপার জন্য যে পাত্র ব্যবহার করা হয়, স্কেলযুক্ত পাত্র ব্যবহার করা হয় তাকে আয়তন মাপুনি চোঙ বলা হয়। 4 আসি। 4 আয়তে দিয়েছে তৃতীয় শ্রেণীর লিভারের একটা প্রতীক চিহ্ন অঙ্কন করো। আর নৌকার দাঁড় বাইবার সময় বাঁধার অবস্থান কোথায় থাকে তা লেখো। এই হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে হাত, চিমটে, মাছ ধরার ছিপ, মুখের চোয়াল। আর এই যে হচ্ছে তোমার এটাও একটা চিমটের মতনই। তো এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, এই ছবিটা আঁকবে। আর দাঁড় বাওয়ার সময় এটা দাঁড় বা নৌকার দাঁড় হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। তো বাঁধা থাকে মাঝখানে, মাঝখানে থাকে বাঁধা। আলম্ব থাকে একদিকে, মাঝখানে বাঁধা, আর এদিকে মাঝখানে বাঁধা থাকার এখানে বল প্রয়োগ করা হচ্ছে। এইটা আলম্ব, এটা একটু ভুল হলো বলা, এটা হচ্ছে আলম্ব, এখানে বাঁধা আর এখানে বল। তো বাঁধাটা থাকে মাঝখানে, তাহলে নৌকার দাঁড় বাইবার সময় বাঁধার অবস্থান থাকে মাঝখানে। 2 দিয়েছে আলম্ব বিন্দু বা আলম্ব ফ্রেম নেই এরকম দুটো সরল যন্ত্র, সূচ আর ছুরি। আর মেশিনে গ্রিজের ভূমিকা কি? গ্রিজের ভূমিকা হচ্ছে চলমান অংশের ক্ষয় কমানোর জন্য গ্রিজ ব্যবহার করা হয়। অথবা দিয়েছে নততলকে সুবিধাজনক বানানো যায় এরকম দুটি উপায় লেখো। একটা হচ্ছে নততলের উচ্চতা কমিয়ে, আর 2 হচ্ছে যে নততল আর ভূমির মাঝের সূক্ষ্ম কোণের মাত্রা কমিয়ে নততলকে সুবিধাজনক বানানো যায়। কখন কপিকল ব্যবহার করা সুবিধাজনক হয়? কুয়ো থেকে জল তোলার সময় বা বড় বড় কারখানায় ভারী ভারী মালপত্র তোলার কাজে কপিকল ব্যবহার করা অনেক সুবিধাজনক হয়। 3 দিয়েছে দ্রাবকী আর যৌগকে বোঝাতে সংকেত লেখা হয় কেন। এই যে দ্রাব, এটা লিখবে দ্রবণের মধ্যে যে পদার্থটির পরিমাণ কম থাকে এবং যে পদার্থটি অন্য কোনো পদার্থে দ্রবীভূত হয়ে মিশ্রণ উৎপন্ন করে তাকে দ্রাব বলে। জলের সাধারণ লবণ মিশিয়ে দ্রবণ প্রস্তুত করলে জল হবে ওই দ্রবণের দ্রাবক আর সাধারণ লবণ হবে দ্রাবক। আর দিয়েছে যে যৌগকে বোঝাতে সংকেত লেখা হয় কেন। সংকেত লেখা হয় যৌগের নামকে সংক্ষেপে প্রকাশ করা হয়, যেমন O2 দ্বারা মৌলিক পদার্থ অক্সিজেনকে বোঝায়, CO2 দ্বারা যৌগিক পদার্থ কার্বন ডাই অক্সাইডকে বোঝায়। আর যৌগিক পদার্থের একটা অণুকে বোঝানো যায়, CO2 সংকেত দ্বারা কার্বন ডাই অক্সাইডের একটা অণুকে বোঝায়। আর যৌগিক পদার্থ বোঝাতে সংকেত ব্যবহার করা হয় যে একটি অণু কোন কোন মৌল দ্বারা গঠিত সেটা জানার জন্য। আর এছাড়াও যৌগিক পদার্থের অণুতে কোন মৌলে কত পরমাণু আছে তাও সংকেত থেকে বোঝা যায়। তো এই জন্য যৌগকে বোঝাতে সংকেত লেখা হয়। 4 দিয়েছে পরিস্রাবণ পদ্ধতি আস্রাবণ পদ্ধতি অপেক্ষা ভালো হওয়া দুটি কারণ লেখো। আর ফসফিন গ্যাসের সংকেত হচ্ছে PH3।
তো আশ্রাবণ আর পরিশ্রাবণের পার্থক্য থেকে আমরা লিখব, আমরা তৈরি করে নেব যে একটা হচ্ছে কারণ হলো যে আশ্রাবণ পদ্ধতিতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে, সেই তুলনায় পরিশ্রাবণ পদ্ধতি অপেক্ষাকৃত কম সময় লাগে। আর মিশ্রণ পৃথক করার পর প্রাপ্ত তরল মোটামুটি শুদ্ধ হয়, কিন্তু আশ্রাবণের ক্ষেত্রে পরিশ্রাবণের মিশ্রণ পৃথক করার পর প্রাপ্ত তরল বেশি শুদ্ধ হয়। তো সেই জন্য আমরা পরিশ্রাবণ পদ্ধতি আশ্রাবণ পদ্ধতি অপেক্ষা ভালো। অথবা দিয়েছে হাইড্রোজেন সালফাইড কী কী মৌল দিয়ে গঠিত, হাইড্রোজেন আর সালফার। পরিশ্রাবণ পদ্ধতির দুটি সীমাবদ্ধতা এইখান থেকেই লিখবে। পরিশ্রাবণ পদ্ধতির সীমাবদ্ধতা হচ্ছে পরিশ্রাবণ অপেক্ষাকৃত জটিল প্রক্রিয়া, আর হচ্ছে পরিশ্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজের প্রয়োজন হয়। এইটা হচ্ছে সীমাবদ্ধতা। পাঁচে দিয়েছে মৌলিক একক বলতে কি বোঝায়, উদাহরণ সহ লেখো। তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক অ্যাম্পিয়ার। মৌলিক একক এইটা লিখবে যে যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যাদের উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলির একক গঠন করা যায়, সেই রাশিগুলির এককগুলিকে মূল বা প্রাথমিক একক বলা হয় বা মৌলিক একক বলে। যেমন হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা ইত্যাদির একক হচ্ছে মৌলিক একক। অথবাতে বলেছে তুমি কি মনে করো ভর এবং ভার একই, উত্তরের সপক্ষে যুক্তি দাও। আর বলেছে সৌরদিন কি। সৌরদিনকে এটা লিখবে যে দিনের বেলায় যখন জানালা দিয়ে রোদ এসে প্রথম মেঝেতে পড়ে, তখন থেকে আবার পরদিন ওই জানালা দিয়ে মেঝে ঠিক ওই জায়গায় সূর্যের আলো আসার মধ্যে সময়ের যে ব্যবধান তাকে এক সৌরদিন বলে। আর তুমি কি মনে করো ভর এবং ভার একই, এই উত্তরটা লিখবে যে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ আছে তাকে বস্তুটির ভর বলে। পদার্থের পরিমাণ সাধারণত অপরিবর্তনীয় বলে বস্তুর ভরের পরিবর্তন হয় না, তাই বস্তুর ভর হচ্ছে একটি স্বকীয় ধর্ম। অন্যদিকে বস্তুর ওজন হচ্ছে পৃথিবী যে পরিমাণ বল দ্বারা বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাই বস্তুর ওজন বা ভার সমান হচ্ছে বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। কিন্তু ভূপৃষ্ঠে বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয়, তাই একই বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয়। তাছাড়া পতনশীল অবস্থায় বা মহাকাশে অভিকর্ষহীন স্থানে বস্তুর কোনো ওজন থাকে না, সেই কারণে বস্তুর ওজনকে স্বকীয় ধর্ম বলা যায় না। তাই জন্য বস্তুর ভর হচ্ছে নিজস্ব ধর্ম, কিন্তু ভার নিজস্ব ধর্ম নয়, তাই ভর ও ভার একই নয়। 6 এতে দিয়েছে দুটি ঘটনার মধ্যবর্তী ব্যবধান মাপা যায় এমন একটা যন্ত্রের নাম ঘড়ি। বিতে দিয়েছে মিটারের সংজ্ঞা দাও। মিটারের সংজ্ঞা মানে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে, ওই সংজ্ঞাটা লিখে দিলে হবে। এই উত্তরটা যে ফ্রান্সের প্যারিস শহরে 1889 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম 90% আর ইরিডিয়াম 10%-এর সংকর ধাতুর তৈরি একটি দণ্ডের দুই প্রান্তের মাঝে দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বা 1 মিটার বলে। অন্য পদ্ধতি অপেক্ষা এসআইতে পরিমাপ সুবিধাজনক, তার একটি কারণ লেখো। একটা কারণ বলেছে এসআই পদ্ধতি ব্যবহারের সুবিধা, এটাই লিখে দেবে যে এই পদ্ধতিতে যেমন খুব ক্ষুদ্র মানের রাশিকে মাপা যায়, তেমন আবার অনেক বড় মানের রাশিকেও মাপা যায়। 7 দিয়েছে এতে বলেছে লিন্ডেম্যানের বক্তব্য অনুযায়ী একটা বাঘ হরিণ খেয়ে কতটা সৌরশক্তি ব্যবহার করতে পারবে, যদি ওই হরিণ যে গাছপালা খেয়েছিল সেগুলি 100 জুল মানে শক্তির এসআই একক সৌরশক্তি অর্জন করে, তা তার 10%। 100 মানে তো পুরো শতাংশই, তার 10 ভাগ আর কি বাঘ পাবে হরিণটাকে খেয়ে। বি হচ্ছে পুনরুৎপাদনযোগ্য একটি বৈদ্যুতিক শক্তি উৎসের নাম বায়ু শক্তি বা সৌরশক্তি বলতে পারো। অথবাতে বলেছে উদাহরণ সহ ব্যাখ্যা করো যে ঘর্ষণ হলো একটি প্রয়োজনীয় কিন্তু ক্ষতিকারক বল। তাহলে ঘর্ষণকে কেন প্রয়োজনীয় অথচ ক্ষতিকারক বল বলা হয়। এই উত্তরটা লিখবে যে ঘর্ষণ একটি অপচয়ী বল, এই বলের ক্রিয়া অতিক্রম করার জন্য শক্তির একাংশ ব্যয় করতে হয়, ফলে যন্ত্রের দক্ষতা কমে যন্ত্রাংশগুলি ক্ষয়প্রাপ্ত হয়। এই দিক থেকে ঘর্ষণ আমাদের কাছে ক্ষতিকারক। আর অন্যদিকে ঘর্ষণ বল না থাকলে হাঁটা চলা, বস্তুকে হাত দিয়ে ধরা, গাড়ি চালানো ইত্যাদি কোনো কাজই স্বাভাবিকভাবে করা সম্ভব হতো না। তাই ঘর্ষণ ক্ষতিকারক হলেও দৈনন্দিন জীবনে এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ওর সাথে আছে ঘন্টা বাজাবার সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়। ঘন্টা বাজাবার সময় যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। তো এগুলো ছিল ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন। এবার লাইফ সায়েন্সে আসি।
একের আইতে দিয়েছে দইয়ের সাজাতে উপস্থিত জীবাণুটি হলো ব্যাকটেরিয়া। 2 মাকড়সা যে পর্বের প্রাণী হলো আর্থ্রোপোডা। 3 জ অরি ফ্যাবা কোন দেশের বিজ্ঞানী? ফ্রান্স। 4 জল রেশম বা ওয়াটার সিল্ক বলা হয় শ্যাওলাকে। 5 দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা ফোড়ার পদ্ধতি রিফিউজ দিকটাকে তুলে ধরে। 2 শূন্যস্থান পূরণ। আয় মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে নোটোকট নামের একটি দণ্ড। 2 তিমির সাঁতার কাটার অঙ্গ হলো ফ্লিপার। 3 এডিস মশার কামড়ে ডেঙ্গি রোগ হয়। 4 উইদের পেটে এক প্রকার জীবাণু থাকে যারা সেলুলোজ হজম করতে পারে। 5 স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় একটি বর্জ্য হলো ইনজেকশনের সিরিঞ্জ। 3-তে আসি। 3-এর আইতে বলেছে বাংলার কীটপতঙ্গ বইটির লেখক গোপালচন্দ্র ভট্টাচার্য। 2-তে দিয়েছে শ্রাবস কি। 1 নাম্বারের আছে, তাই লিখবে গুল্মজাতীয় উদ্ভিদদেরকে ইংরাজিতে শ্রাবস বলা হয়। 3-এ দিয়েছে একাইনোডার্মাটা পর্বের প্রাণীর একটি বৈশিষ্ট্য, সারা গায়ের ত্বকে কাঁটা থাকে। 4 বাঘের চোখের রেটিনায় কি বস্তু থাকায় ওরা অল্প আলোতে দেখতে পায়? ট্যাপেটাম লুসিডাম। 5-এ দিয়েছে কোন মাছ বাসা তৈরি করে? তেলাপিয়া মাছ। 4-এ আছে স্তম্ভ মেলানো, ফার্ন হচ্ছে ডি টেরিডোফাইটা। 2-এ আছে চ্যাপ্টা কৃমি হবে প্ল্যাটিহেলমেন্থিস। 3-এ প্লাজমোডিয়াম হবে প্রোটোজোয়া। 4-এ গোল কৃমি হবে অ্যাসকেলমেন্থিস। 5-এ মস হবে ব্রায়োফাইটা। 5-এর আইতে আছে গুপ্তবীজী এবং ব্যক্তবীজী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। দুটো পার্থক্য বলেছে। ব্যক্তবীজী লিখবে যে গুল্ম বা বৃক্ষজাতীয় বহুবর্ষজীবী, আর গুপ্তবীজী বিরুদ্ধ গুল্ম বৃক্ষজাতীয় এবং একবর্ষজীবী দ্বিবর্ষ বা বহুবর্ষজীবী। ব্যক্তবীজিতে প্রকৃত ফুল উৎপন্ন হয় না। 4টি স্তবক বৃতি দলমণ্ডল পুংস স্ত্রীস্তবক যুক্ত প্রকৃত ফুল উৎপন্ন হয়। 2-এ দিয়েছে শামুক কোন পর্বের প্রাণী? মোলাস্কা পর্বের প্রাণী। এই পর্বের প্রাণীদের একটি বৈশিষ্ট্য লেখো। লিখবে দেহ নরম খণ্ডকবিহীন হয়, দেহ ম্যান্টল নামক বিশেষ পর্দা দ্বারা আবৃত থাকে। 3-এ দিয়েছে জৈব ভঙ্গুর এবং অভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? এই উত্তরটা লিখবে যে প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত জৈব বর্জ্য পদার্থ সহজে ভেঙে গিয়ে মাটিতে মিশে যায় এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলা হয়। যেমন হচ্ছে শাকসবজির পরিত্যক্ত অংশ, ছেঁড়া বই খাতা প্রভৃতি। আর অভঙ্গুর হচ্ছে প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত বর্জ্য পদার্থ সমূহ সহজে ভাঙে না, মাটিতে মেশে না এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় না তাদের জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল বর্জ্য পদার্থ বলে। মার্কিউরিক লবণ, ডিডিটি, বিএইচসি, প্লাস্টিক, বিভিন্ন ধাতু প্রভৃতি। 4-এ দিয়েছে তিমির চামড়া নিচে পুরু স্তরটিকে কি বলে? ব্লাবার বলে। আর এর কাজ কি? এই উত্তরটা লিখবে যে তিমির ত্বকের নিচে পুরু যে চর্বি স্তর থাকে তাকে ব্লাবার বলে। এর কাজ হচ্ছে দুটো। 1 হলো তিমির চলাফেরার জন্য যে শক্তি খরচ করে তা সরবরাহ করে, আর 2 দেহের তাপ বজায় রাখে। এবারে 6-এর দাগে আসি। আইতে বলেছে মৌমাছিকে সামাজিক জীব বলে কেন, আর শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে? দুটো মিলিয়ে ধরো 3 নাম্বার। তো এটা লিখবে যে মৌমাছিরা একা একা থাকে না, একসঙ্গে সবাই মিলে একটা যৌথ পরিবারের মতো থাকে। একটি মৌচাকে কেবলমাত্র একটি পরিবার থাকে। পরিবারে অর্থাৎ মৌচাকের কেন্দ্রবিন্দু হলো রানী মৌমাছি। ডিম পাড়ে মৌচাকে থাকা শ্রমিক মৌমাছিরা রানীর সন্তান প্রতিপালন, মধু তৈরি, রানীর যত্ন, মৌচাকে সুরক্ষা প্রদান প্রভৃতি কাজ করে। পুরুষ মৌমাছি কেবল প্রজননে অংশগ্রহণ করে। মৌমাছি একসাথে অবস্থান করে ও কাজ ভাগ করে নেয় বলে এদের সামাজিক পতঙ্গ বলে। আর শ্রমিক মৌমাছির কাজ হলো মৌচাক তৈরি করা ও মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে মেরামত করা। 2 ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে মধু তৈরি করা। 3 রানী মৌমাছির যত্ন করা। 4 ডিম, লার্ভা, পিউপাদের রক্ষণাবেক্ষণ করা, খাওয়ানো, তাদের বড় করে তোলা। 5 শত্রুদের হাত থেকে বাসাকে রক্ষা করা। 6 এছাড়াও মৌমাছিরা যখন ফুলে ফুলে রস খাওয়ার জন্য বসে তখন এক গাছের ফুলের পরাগ একই জাতের অন্য ফুলে বয়ে নিয়ে গিয়ে পরাগ মিলনে সাহায্য করে। 2-এ দিয়েছে আচরণ বিজ্ঞানী জেন গুডাল সম্পর্কে যা জানো লেখো। এইখান থেকে লিখবে, এইখান থেকে জেন গুডাল প্রথম মহিলা যিনি বন্য শিম্পাঞ্জিদের আচার আচরণ কীরকম তা জানবার জন্য আফ্রিকার গভীর জঙ্গলে একা দিনের পর দিন কাটিয়েছেন। তিনিই প্রথম আমাদের জানান যে শিম্পাঞ্জিরা কাঠি দিয়ে উই পোকা খুঁজিয়ে বার করে খায়, ঠিক মানুষেরা যেমন ছিপ দিয়ে মাছ ধরে সেরকম শিম্পাঞ্জিরা বন্য অবস্থাতেও যে প্রায় মানুষের মতো আচার আচরণ করে তা জানা গেছে তার গবেষণা থেকে।
তিনে দিয়েছে প্রদত্ত শ্রেণীগুলির একটি করে বৈশিষ্ট্য লেখো। তো প্রথমে আছে মাছ, এই যে লিখবে একটি করে বৈশিষ্ট্য, জলে থাকে, গায়ে আঁশ, পাখনা নেড়ে চলাফেরা করে, ফুলকা দিয়ে শ্বাস নেয়। এরপরে আছে সরীসৃপ। সরীসৃপ এই 3 দাগেরটা, ডাঙাতেই ডিম পাড়ে, ডাঙাতেই বড় হয়, চলার সময় বুক মাটিতে ঘষতে যায়। আর 3 নম্বর হচ্ছে পাখি, গা পালকে ঢাকা, ডানা মেলে উঠতে পারে, ডিম পাড়ে, ডিম ফুটিয়ে বাচ্চাকে বড় করে। 4 দিয়েছে ফোড়ার পদ্ধতির সাহায্যে কিভাবে বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা করা হয় লেখো। বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একে ফোড়ার পদ্ধতি বলে। ফোড়ার বলতে বোঝায় রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিফিউজ। এক হচ্ছে কমিয়ে আনা মানে রিডিউস, যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিক ব্যাগ, থার্মোকল, প্লাস্টিকের বোতল ইত্যাদি। 2 হচ্ছে আবার কাজে লাগানো মানে রিইউজ, পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয়, যেমন ধাতব বাসনপত্র, রিচার্জেবল ব্যাটারি, ফল, তরিতরকারি খোসা ইত্যাদি। ফল ও সবজির খোসা, ডিমের খোলা আর কি, পচা শাকসবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয়। 3 পুনর্ব্যবহার করা বা রিসাইকেল, ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা, যেমন প্লাস্টিক খেলনা, লোহার তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতি। 4 প্রত্যাখ্যান করা, পরিবেশকে সুস্থ আর রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত না, যেমন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিকের তৈরি বোতল, থার্মোকল প্রভৃতি। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 16 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।